হে বটকৃষ্ণ, আর দুটো তেলে ভাজা দিয়ে যাও তো। তারানাথ দা, এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় একটা জম্পেশ ভূতের গল্প বলো তো। ভূতের গল্প? তা বেশ, গল্পই বটে। আমার এই জীবনে যে কত ভৌতিক অভিজ্ঞতা ঘটেছে তা তোমাদেরকে বলে শেষ করা যাবে না। সেগুলো অবশ্য তোমাদের কাছে গল্প মনে হতে পারে, তবে আমার কাছে তা এক একটা সত্যি ঘটনা। এই নগেন, ওখানে নিম গাছটার নিচে কেউ কি দাঁড়িয়ে আছে নাকি বলো তো? কই, কোথায়? ওই তো ওইদিকে, নিম গাছটার নিচে। কালো আবছা মূর্তিটা দেখতে পাচ্ছ না? তাই তো, কে বলো তো ওটা? বৃষ্টির জন্য তো ঠিক মতো বুঝতে পারছি না। আদেও মানুষ তো? কি মানুষ না মানে? মানেটা এক্ষুনি বুঝতে পারবে, একবার বিদ্যুৎ চমকালি দেখতে পাবো ওটা কে। আরে ওটা তো নিবারণের ছেলে ভূত। এই ভূত, এদিকে আয়। কি করছিস ওখানে? এদিকে আয়। এই ঝড় জলের মধ্যে কি করছিস ওখানে? কি করছিস ওখানে? এদিকে আয়। আয় আয়। ইস, একদম ভিজে গেছিস তো। বস বস। এই বটকৃষ্ণ, এক কাপ চা দাও তো ওকে। তা তুই এই ভোর সন্ধেবেলা ওই নিম গাছের তলায় কি করছিলিস? নে নে, চাটা খা, ভালো লাগবে। আমার এমন কেন মনে হচ্ছে যে আমার আশেপাশে কোনো অশুভ শক্তি রয়েছে। আচ্ছা ভূত, আমি তো শুনেছিলাম তুই বছরখানেক আগে মহেশপুরে পোস্টমাস্টারের কাজে গিয়েছিলিস। তা বাড়ি কবে আসলি? এই তো আজকেই আসছি। বৃষ্টির জন্য ওই নিম গাছটার নিচে একটু দাঁড়িয়েছিলাম। ও, কিন্তু তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি কেন? না মানে, এই তো কিছুদিন আগে তোর বাবার সাথে দেখা হয়েছিল। তোর বাবা তো বললো যে তুই 3 বছরের আগে কোনো মতেই বাড়ি ফিরতে পারবি না। আমি তো বাড়ি আসতে চাইনি, কিন্তু ওখানে আসলে আমি যেখানে থাকতাম ওখানে আমার সাথে। কি হয়েছে ওখানে তোর সাথে? আজ থেকে ঠিক 1 বছর আগে আমি গিয়েছিলাম ওই গ্রামেতে পোস্টমাস্টারের কাজে। কাজটা আমি অনেক কষ্ট করে পেয়েছিলাম। শর্ত ছিল যে 3 বছরের আগে বাড়ি ফেরা যাবে না। গ্রামটা ছোট্ট, কয়েক ঘর মাত্র মানুষের বাস। তাই অনেক খোঁজাখুঁজি করে গ্রামের একদম শেষ প্রান্তে থাকার মতো একটা বাড়ি পেয়েছিলাম। মাসখানেক বেশ ভালোভাবেই কেটে গেল। সেদিন একটা চিঠি দিতে নদী পেরিয়ে পাশের গ্রামে যেতে হয়। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। নৌকা করে নদী পেরিয়ে ঘাটে নেমেছি। পিছন থেকে মাঝি ডাক দিল, বাবু, বলছি কোন পথে বাড়ি যাবেন? না মানে অনেকটা রাত হয়ে গেছে তাই আর কি। আমিও যেতাম আপনার সাথে। হ্যাঁ চলো না। আসলে আমি তো এই দিকটায় খুব একটা আসি না, তাই এই দিকটার রাস্তাটাও আমার ঠিক মতো জানা নেই। আমি তো ওই যে দিক দিয়ে এলাম মাঠের রাস্তা দিয়ে, ওই দিক দিয়েই যাবো ভাবছিলাম। না বাবু, ওই পথ দিয়ে এই রাতের বেলা একদমই যাবেন না। আপনি আমার সাথে এই দিক দিয়ে আসুন। এই দিক দিয়েও যাওয়া যায়। আর তাছাড়া আমার বাড়িও এইদিকে। আমি নয় আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো। সে ঠিক আছে, চলো, কিন্তু এ রাস্তাতে এমন কি আছে যে? বেমদত্তি
রাম 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 রাম। এই রাতের বেলা ওনাদের কথা মুখেও আনতে নেই। আপনি আসার সময় দেখেননি নাকি? রাস্তার পাশেই তো একটা বেল গাছ আছে, ওখানেই তো তার আস্তানা। রাম 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 রাম। হ্যাঁ, আসার সময় গাছটাকে দেখেছিলাম, কিন্তু কই তেমন কিছু তো লক্ষ্য করিনি। আরে দিনের বেলায় কি ওনাদের দেখা যায় নাকি? এই রাতের বেলা যান না একবার, দেখবেন কিরকম গাছের ডালে। হ্যাঁ, কী সব বলছো? এসব আবার হয় নাকি? অবিশ্বাস করবেন না বাবু, আমি নিজে দেখছি। হ্যাঁ, নিজে দেখছি আমি। মনটা ও কারণেই একটু চঞ্চল হয়ে উঠল আমার। মাঝি যা বলছে তা কি সত্যি? মাস 6 বেশি হয়ে গেল এই গ্রামে এসেছি, তবুও গ্রামটাকে এখনো ঠিকমতো চিনে উঠতে পারিনি। গ্রামে ঘরবাড়ি বেশি নেই, তাই হয়তো একটু বেশি নির্জন। সন্ধ্যার পর তো একদমই নির্জন হয়ে পড়ে। কি হলো বাবু, কি ভাবছেন? আসুন, দেরি করবেন না আর। হ্যাঁ, চলো। ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে। এত রাত হয়ে যাবে বুঝতে পারিনি। এখন কি আর রিক্সা পাবো? না বাবু, রিক্সা তো আর পাবেন না, অনেক রাত হয়ে গেছে কি না। তবু চলুন না দেখি, সামনে যদি রিক্সা দেখতে পাই তখন নয় আপনি উঠে পড়বেন। আমি তো রোজ হেঁটে হেঁটেই বাড়ি যাই। নদীর ঘাট থেকে খানিকটা এগিয়ে বিশাল একটা ঝাঁকড়া শিরিষ গাছের নিচে এসে থমকে দাঁড়ালাম আমরা। যা মনে মনে ভাবছিলাম ঠিক তাই। চারিদিক বেবাক ফাঁকা। দেখছেন বাবু, আমি বললুম না রাত হয়ে গেছে অনেক, রিক্সা পাবেন না। হ্যাঁ, তাই তো দেখছি। এখন আর কি, হেঁটে হেঁটেই যেতে হবে। চলো। বাবু, আমার বাড়ি তো এখানেই, ওই তো দেখা যাচ্ছে। আচ্ছা চলুন, আপনাকে নয় একটু এগিয়ে দিয়ে আসি। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো, তোমাকে আর যেতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আসছি। আমি যেখানে ভাড়া থাকি বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। এখান থেকে এখনো 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে। মাথার উপর মৃদু গুরুগুরু শব্দে মেঘ ডাকছে। আজ বৃষ্টি হবে। মাথার উপর কুণ্ডলি পাকিয়ে কিছু মশা উঠছে। এই নিস্তব্ধ পরিবেশে তাদের একটানা গুঞ্জন ওই মেঘের গুরু গুরু আওয়াজের সঙ্গে মিশে অলৌকিক শোনাচ্ছে। একটা অজানা অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য অতিপ্ত আত্মা পেছন পেছন হেঁটে আসছে। পেছনে তাকাবার একটা অসম্ভব ইচ্ছে আমার মাথার ভেতর বারবার জেগে উঠছে। আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি একটা অস্পষ্ট অচেনা গোলা আমার মনের মধ্যে বারবার এক নাগাড়ে বলে চলেছে, তাকিও না, পিছনের দিকে তাকিও না, যা দেখবে সহ্য করতে পারবে না। না, পেছনের দিকে আমি কিছুতেই তাকাবো না। পেছনের দিকে না তাকিয়ে আমি আরো দ্রুত পা জ্বালাতে লাগলাম। ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে আকাশ ভেঙে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। বাকি রাস্তাটা প্রায় দৌড়ে বাড়ির সামনে এসে পৌঁছালাম। তাড়াতাড়ি করে নিজের ঘরের দরজা খুলে ভেতরে চলে গেলাম। গ্রামের একদম শেষ প্রান্তে পথভ্রষ্ট পথিকের মতো দাঁড়িয়ে থাকা এই বাড়িটাকে প্রথম দেখাতেই কেন যেন ভালো লেগে গিয়েছিল আমার। ছোট্ট ছিমছাম বাড়ি, মাটির দেওয়াল, খড়ের চাল। তাতে অবশ্য আমার অসুবিধা কিছু হয় না। আমার একাকিত্ব একটু বেশি ভালো লাগে। দুটো মাত্র ঘর। একটাই বুড়ো বাড়িওয়ালা ভট্টাচার্য মশাই নিজে থাকেন, অন্যটাই আমি থাকি। বুড়ো বাড়িওয়ালার স্ত্রী গত হয়েছেন 25 বছর আগে। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে, সে আসে 9 মাসে 6 মাসে। এসব ছেড়ে দিলে বুড়ো সম্পূর্ণ একা। এখন এই একাকী বৃদ্ধের সঙ্গী বলতে একমাত্র আমি। বুড়োর মাথার মধ্যে একটু গোলমাল আছে। সে মাঝে মাঝে চিৎকার করে ওঠে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ঝাঁকড়া বেলগাছটার দিকে তাকিয়ে সে চিৎকার করে বলে ওঠেছে ওই বেলগাছটার নিচে সে নাকি কিছু পুঁতে রেখেছে। তবে কী যে পুঁতে রেখেছেন তা কোনোদিনও জানতে পারিনি। তবে গ্রামের লোকেরা বলে যে
বুড়োর মাথা খারাপ হয়ে যাওয়ার পর তিনি নাকি তার সমস্ত জমি জায়গা বিক্রি করে দেন। তারপর সেই সমস্ত টাকা ওই বেলগাছটার নিচেই পুঁতিয়ে রাখেন। সারাক্ষণ ওই বেলগাছটাকে তিনি নজরে নজরে রাখতেন। এখনো তো বুড়োর ঘরের বেলগাছের দিকের জানালাটা সব সময় খোলা থাকে। তিনি খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকেন ঝাঁকড়া বেলগাছটার দিকে। বুড়ো বামন মানুষ। গ্রামের লোকেরা মনে করে বুড়ো মরার পর ওই বট গাছটাতেই ব্রহ্মদৈত্য হয়ে থাকবেন। আমার অবশ্য এই কথা একদমই বিশ্বাস হয় না, এসব গ্রামবাসীদের মন গড়া কথা। তবে মাঝে মাঝে ইচ্ছা করে রাতের বেলা বুড়ো ঘুমিয়ে গেলে বেলগাছটার মাটি খুঁড়ে দেখতে বুড়ো সত্যিই কি কোনো ধনসম্পদ লুকিয়ে রেখেছে ওই ঝাঁকড়া বেলগাছটার গোড়ায়। কিন্তু সাহসে কুলায় না আমার। ক্ষণে ক্ষণে বৃষ্টির জোর বাড়ছে। ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে বাড়ির পোশাক পরে নিই। আজ যা ভিজেছি জ্বর না এলেই হয়। আচ্ছা, প্রতিদিন তো বাড়িতে ঢুকলেই বুড়োর কাশির আওয়াজে কান একেবারে ঝালাপালা হয়ে যায়। আজ কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে, হলোটা কি? একবার কি গিয়ে দেখবো নাকি? কিন্তু বুড়োর ঘরে যেতে হলে তো খোলা দাওয়াটা পেরিয়ে যেতে হবে। যা বৃষ্টির ঝাপটা দিচ্ছে, যেতে গেলেই ভিজে একসা হব না। তবুও একবার যাওয়া দরকার। কি হলো কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি পায়ে পায়ে গিয়ে উপস্থিত হলাম বুড়োর ঘরের সামনে। দরজা খুলতেই কবিরাজি ওষুধের তীব্র গন্ধ এসে নাকি লাগলো। প্রায় অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর। আজ এই ঘরেতে ঢুকতে কেন জানি না একটু ভয় লাগছে। ওষুধের তীব্র গন্ধ ঝাঁপিয়ে অন্য কি একটা গন্ধ যেন আমার নাকে এসে লাগছে। কিসের গন্ধ এটা? মৃত্যুর। আমি পায়ে পায়ে এসে দাঁড়ালাম মাথার কাছে। দাঁড়িয়েই শিউরে উঠলাম। বিছানার পাশের জানালা দিয়ে কঙ্কালসার মুখের ওপর বৃষ্টি ভেজা হলদি আলো এসে পড়েছে। অদ্ভুত দেখাচ্ছে মুখটা। সেই বিকৃত মুখটার দিকে তাকিয়ে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো আমার। হলদে আলোয় মুখটা বীভৎস লাগছে। ধীরে ধীরে অস্বস্তিটা বেড়ে উঠছে আমার। একটা অতিপ্রাকৃত ভয় ঘিরে ধরছে আমাকে। বুড়ো কি সত্যি ঘুমিয়ে পড়েছে? রাতও হয়েছে অনেক। মেসমশাই, শুনতে পাচ্ছেন? মেসমশাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? সামনের জানালা দিয়ে ঝোড়ো হাওয়া আসছে, তাই হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করে দিতে গেলাম। হঠাৎ বৃদ্ধ তার ক্ষিপ্র হস্তে আমার হাতটা তার হাতের মুঠোয় শক্তভাবে ধরে ফেলল। অপ্রত্যাশিত এই ছোঁয়ায় আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল। আমি কিছু ভেবে ওঠার আগেই হাতটা আলগা হয়ে লুটিয়ে পড়ল বিছানার ওপর। নিঃশ্বাস চলছে না। তবে কি? ঝড় বৃষ্টির মধ্যেই একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। বুড়ো মরায় যে খুব একটা দুঃখ হচ্ছে তা নয়, তবে সারা রাত একটা মরার সাথে একা থাকার ভয় আমাকে টেনে নিয়ে চলেছে গ্রামের দিকে। এখান থেকে গ্রামের আলো দেখা যায় না, তবে এত রাতে গ্রামের আলো দেখা যাওয়ার কোথাও নয় যদিও। পেছন পেছন কি কেউ আসছে? কে কে আছে এখানে? কই না তো, কেউ তো নেই। কোথায় চলেছি? আমরা তো আছি বুড়োকে নিয়ে যাওয়ার জন্য, আর কাউকে লাগবে না। কারা কারা তোমরা? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কে আছো? বাঁচাও, বাঁচাও। ভয় লাগছে? লাগারই কথা। আচ্ছা, মানুষ মরেই তো ভূত হয়, তাহলে এত ভয় পাওয়ার কি আছে?
এত ভয় পাবেন না। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে যেতে দাও এখান থেকে। আমি পিছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলাম। কিছুটা গেলেই নিশ্চয়ই গ্রামে পৌঁছাতে পারবো। কিছুটা দৌড়ানোর পর আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি কি তবে গ্রামের দিকে না দৌড়ে উল্টো দিকে দৌড়িয়ে আবারও বৃদ্ধের বাড়িতে ফিরে এলাম? আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হৃৎপিণ্ডের গতি বেড়ে উঠেছে। এখন কি করব আমি? ঘরের ভিতর তো শুয়ে আছে বৃদ্ধের নিথর মৃতদেহ। সারা রাত কি তবে আমাকে বুড়োর মরার সাথেই থাকতে হবে? কিন্তু এত রাতে বাইরে থাকাও তো নিরাপদ নয়। একটা ভয়ে মিশ্রিত আতঙ্ক বুকের মধ্যে চেপে ধরে তাড়াতাড়ি করে আমার ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে খাটের উপরে বসলাম। বৃষ্টি থেমে গেছে। পাশের ঘরে বৃদ্ধের নিথর মৃতদেহটা শুয়ে আছে খাটের উপর। কথাটা ভাবতেই গা শিরশির করে উঠছে। ঘরের ভিতরে আসার পর থেকেই একটা গন্ধ আমি অনুভব করছি, কবিরাজি ওষুধের গন্ধ, যেমনটা বুড়োর ঘরে গিয়ে পেয়েছিলাম। ঠিক করলাম ভোরের আলো ফোটার আগেই এখান থেকে বেরিয়ে যাব। একরাশ ভয়ে বুকের ভেতর চেপে ধরে খাটের উপর চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2:45। ততক্ষণে এই বদ্ধ ঘরের ভিতরে দম বন্ধ হয়ে উঠেছে। না, আর এক মুহূর্ত এখানে না, এক্ষুনি ভোরের আলো ফুটবে, তার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি একটা সুটকেসের মধ্যে দরকারি কিছু জিনিসপত্র ভরে নিয়ে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে যেই না বাড়ির সামনের সেই ঝাঁকড়া বেলগাছটার কাছে এসেছি, অমনি একটা কথা আমার মনে পড়ে গেল। বাড়ি ছেড়ে তো চলেই যাচ্ছি, কিন্তু বুড়ো এই বেলগাছটার গোড়ায় যে কী পুঁতে রেখেছে সেটা তো জানা হলো না। যদি সত্যি সত্যি কোনো সোনাদানা পুঁতে রেখে থাকে তাহলে তো বুড়ো তো এখন পোড়ো লোকে, বাড়ি সম্পূর্ণ ফাঁকা। এই সুযোগটা একটু কাজে লাগানো যাক না হয়। একটা কোদাল জোগাড় করে বেলগাছটার নিচে খুঁড়তে শুরু করলাম। যদি সত্যি সত্যি কোনো সোনাদানা পাই তাহলে তো কপাল খুলে যাবে। মাঝে মাঝে বেলগাছটার উপর থেকে একটা কাক শেষ রাতের নিস্তব্ধতা ছাড়িয়ে ডেকে উঠছে। কিছুটা গর্ত করার পর একটা বাক্স চোখে পড়ল। পেয়েছি 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 পেয়েছি। কি পেয়েছো শিবনাথ? গলাটা খুব চেনা। এটা তো বুড়োর গলা, কিন্তু বুড়ো তো একটু আগেই মারা গেছে। ও, তাহলে তোমার মনে এই ছিল? আওয়াজটা কোথা থেকে আসছে? বেলগাছটার উপর থেকে নাকি? বেলগাছটার উপরের দিকে তাকাতেই ঠান্ডা বরফের একটা স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। ওটা কি? দেখলাম বেলগাছটার একটা ডালে পা ঝুলিয়ে বসে আছে বাড়িওয়ালা বৃদ্ধের মৃতদেহটা। কি ভয়ানক! কি ভেবেছিস শিবনাথ? তুই আমার এতদিনের জমিয়ে রাখা সম্পত্তি চুরি করে নিয়ে পালিয়ে যেতে পারবি? মরার আগেও এগুলোকে আমি আগলে রেখেছি, মরার পরেও এগুলোকে আমি আগলে রাখবো। আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার এতদিনের আগলে রাখা সম্পত্তি চুরি করতে চাস? তোর এত সাহস! আজ
আজ তোকে আমি ছাড়বো না। চারিদিক হাসির শব্দে ফেটে পড়ল। সেই ভয়াবহ হাসির দাপটে বেলগাছটাও যেন কাঁপতে শুরু করেছে। আমি কি করবো কিছুই ভেবে ওঠার আগে বেলগাছটার একটা ডাল মোড় করে ভেঙে পড়ল আমার ওপর। তারপর কি হলো? তুই বাঁচলি কিভাবে? পণ্ডিত মশাই, আপনি কি এখনো বুঝে উঠতে পারেননি? গ্রামবাসীরা যদি খবর না পেয়ে থাকে তাহলে এখনো নিশ্চয়ই বেলগাছটার ভাঙা সেই ডালটার নিচে চাপা পড়ে আছে আমার প্রাণহীন নিথর দেহটা।